আমাদের টার্গেট ছিল 1 কোটি গ্রামীণ নারীদেরকে সেবা দেওয়া, এবং সেখানে আমরা 2,30,00,000 নারীকে তথ্য সেবার আওতায় আনতে সক্ষম হয়েছি। তাহলে আমাদের দিক থেকে কিন্তু আমাদের কাজে আমরা সম্পূর্ণ সফল, এবং 100% আমাদের কাজের অর্জন হয়েছে। তো এই অর্জনের প্রেক্ষিতে ওনারা তৃতীয় পর্যায়ে নিয়ে আসতে চাচ্ছেন, এবং সেটা আউটসোর্সিং এ আনবেন এবং নতুন মানুষ নিয়ে আনবেন। আমাদের উপরে একটা দলীয় ট্যাগ লাগানো হয়েছে। এই যে ফেব্রুয়ারি মাসের 22 তারিখ বর্তমান বছরে আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা আমাদের প্রধান কার্যালয়ে একটা মিটিং এ বসি। ওই সভায় স্যার আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন সবকিছু শুনে বললেন, তোমাদেরকে আমরা মাঠে ফেলবো না, মানে পানিতে ফেলবো না, দেখি কোথায় তোমাদের স্থানান্তর করা যায়। কিন্তু আবার কথার এক পর্যায়ে উনি বলে ফেললেন যে আমি আওয়ামী লীগের আবর্জনা টানতে চাই না। এটা আমরা প্রতিবাদ করতে চাই। আমরা কখনো আওয়ামী লীগের আবর্জনা নই, কারণ আমরা যারা সরকারি দপ্তরে কর্মরত আছি তারা আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, তারা আমরা কখনো কোনো দলের না, কখনো কোনো দলের হয়ে আমরা কাজ করতে পারি না। যখন যে সরকার আসবে, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে, আমরা কি অন্তর্বর্তীকালীন সরকারের বিপরীতে কোনো কথা বলছি না? তো সরকারের তরফ থেকে কখনো যে অফিস আদেশ দেওয়া হয়েছে আমরা পালন করেছি, এখনো যে অফিস আদেশ দেওয়া হয় আমরা এখনো তা পালন করছি। তাহলে আমরা আওয়ামী লীগের দোষী কিভাবে? আমরা তো অন্তর্বর্তীকালীন সরকারেরও দোষক বর্তমানে। তাহলে আমাদেরকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে বিদায় করা হবে কেন? ওই দিন সভায় আমাদের নির্বাহী পরিচালক স্যার জনাব শারমিন স্যার, উনি বললেন যে শাহনাজ শারমিন স্যার আমাদের উপদেষ্টা মহোদয়কে যখন আমাদের বেতন কর্তনের কথাটা বললাম, তখন সুন্দর করে একটা ব্যাখ্যা দিলেন। বললেন, স্যার আসলে ওদের চাকরি তো হিসেব মতো 22 সালে শেষ হয়ে গিয়েছে, আমরা যে ওদের বেতন কর্তন করেছি সেই বেতন দিয়ে ওদেরকে দয়া করে আমরা এতদিন ধরে চালাচ্ছি। আমরা কি বলেছি আপনাদের দয়ার পাত্রী করে রাখেন আমাদেরকে? আমরা তো প্রত্যেকের যোগ্যতায় পরীক্ষা দিয়ে এখানে এসেছি। 22 সালে আপনারা চাকরি শেষ করে দিতেন, তাহলে অনেকগুলো মেয়ের বয়স থাকতো, অন্য জায়গায় তারা কাজের চেষ্টা করতে পারতো। তার থেকে যেটা বড় সমস্যা, যেটা বলবো যে বড় একটা, উনি শ্রম আইন বিরোধী কথা বলেছেন। আমাকে যদি সাপোজ 5 বছরের জন্য 5 লাখ টাকায় কন্ট্রাক্ট করা হয়, আমি 7 বছর 5 লাখ টাকায় কাজ করব কিনা, তার জন্য তো আমাকে নতুন করে আবার চুক্তিতে আসতে হবে। আমার সাথে তো কোনো চুক্তিপত্র তো নতুন করে তৈরি করা হয়নি যে আমি এই কাজে রাজি কিনা, 5 বছরের বেতন নিয়ে আমি 7 বছর কাজ করব কিনা, এমন তো কোনো চুক্তিপত্র আমার সাথে করা হয়নি। আমার যে বেতন কর্তন করা হয়েছে তার জন্য তো আমার সাথে কোনো চুক্তিপত্র করা হয়নি যে এই কারণে আপনার বেতন কর্তন করা হলো। আমরা দেখি পেপারে যেটা আমাদের সার্কুলার আসে, আপনারা জানেন আমরা সার্কুলার দেখেই তো অ্যাপ্লাই করি। আমি জানি যে আমি যখন যোগদান করবো আমাকে এই বেতনটা দেওয়া হবে আমি যদি চাকরি পাই। তো আপনারা সার্কুলার দেবেন একটা, হাতে বেতন দেবেন একটা, আর আমরা যদি বলি করাপশন, তখন আমরা হবো আওয়ামী লীগের দোষক। এখানে যারা চাকরি করেছে প্রত্যেকটা মেয়ে যারা ইন্টারমিডিয়েটের পোস্টে অ্যাপ্লাই করেছে তারা পর্যন্ত মাস্টার্স পাস, এমনকি ফিজিক্স কেমিস্ট্রির মতো সাবজেক্টে, ম্যাথের মতো সাবজেক্টে মাস্টার্স পাস আছে। আর আমরা যারা কর্মকর্তা আছি আমরা ম্যাক্সিমাম পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট, এরপরে যারা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এসেছেন কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন, সব ভালো সাবজেক্ট, ম্যাক্সিমাম সিএসির স্টুডেন্ট। তাহলে আমাদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও আপনাদের সন্দেহ কোথায়? আমরা যখন আমাদের শামীম স্যার লাস্ট কথা বললেন যে তৃতীয় পর্যায়ে তোমাদের জন্য তো আমরা সুযোগ রেখেছি, আমরা তো তোমাদের বের করে দিচ্ছি না। কি সুযোগ দিচ্ছে আমাদেরকে? আমাদের বয়স 40 বছর করা হচ্ছে, যে আমরা 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবো। এইটা কি কোনো সুযোগ? এটা কি কোনো সুবিধা? আজকে আমি 7 বছর ধরে চাকরি করতেছি, 7 বছর আগে যখন আমি কারেন্ট স্টুডেন্ট ছিলাম তখন আমার চর্চা ছিল, তখন আমি পরীক্ষায় বসলে যেভাবে লিখতে পারছি, আজকে 7 বছর ধরে অফিসিয়াল সব কার্যক্রম গুলো সম্পন্ন করে, সংসার করে, বাচ্চা সামলে, কারেন্ট স্টুডেন্টদের সাথে পরীক্ষা দিয়ে কি আমি আমার যোগ্যতা প্রমাণ করবো নতুন করে? এইটা কি কোনো নিয়ম হতে পারে? আমাদের শারমিন মুর্শিদ স্যার আমরা জানি যে উনি বিশ্বের দরবারে খুব প্রশংসিত, কারণ হচ্ছে উনি নারী মানবাধিকার কর্মী। তাহলে আমরা কি নারী নই? আমাদের কি অধিকার নেই? আমাদের অধিকার নিয়ে কি উনি কথা বলতে পারেন না? না, আমাদের অধিকার নিয়ে কথা বললে উনি আমার চেয়ার হারিয়ে ফেলবেন। আমার তো মনে হয় এটা ওনার জন্য একটা সুযোগ, যে উনি এইখানে যে নারীদেরকে, আমরা বলতে গেলে প্যারেন্টলেস চাইল্ড, এর থেকে ভালো ব্যাখ্যা আর আমার কাছে কিছু নেই। যদিও শুনতে খারাপ লাগে তারপরে ওই বলি যে প্যারেন্টলেস চাইল্ড, আমরা জানি রাস্তায় ঘুরে বেড়াই প্যারেন্টলেস চাইল্ড, যে বাবা মা কি প্রয়োজনে তাদের জন্ম দিয়েছে সেটা জানে না, কিন্তু জন্ম দেওয়ার পর তাদের আর দায়িত্ব গ্রহণ করে না। তো আমাদের মন্ত্রণালয়ের কাজ হচ্ছে যে আমাদের প্রকল্প আকারে এনেছেন, ওনাদের প্রয়োজনে ওনারা আমাদেরকে নিয়োগ দিয়েছেন, ওনাদের দরকার ওনারা বাণিজ্য করেছেন, আর এখন ওনাদের প্রয়োজন শেষ, আমাদের ছুঁড়ে ফেলে দিয়ে রাস্তায় চলে যাচ্ছেন।
আবার এই যে হচ্ছে কি এখন যে প্রকল্প বন্ধ করা হবে, আপনারা আমরা কাগজ আপনাদেরকে সরবরাহ করবো যদি আপনারা চান। ওনারা হচ্ছে আমাদের 492টা উপজেলায় সারা বাংলাদেশে আমাদের অফিসটা সুন্দর একটা সেট আপ, 7 বছর ধরে কাজ করে আমরা আমাদের অধিকার বলেন, আমাদের একটা পরিচিতি বলেন, সুন্দর একটা পরিচিতি আমরা তৈরি করে নিয়েছি। উপজেলার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সবাই জানে তথ্য পাকা তারা কাদের নিয়ে কাজ করে, কোন নারীদের নিয়ে কাজ করে। তো এই যে 7 বছর ধরে আমাদেরকে ট্রেনিং দিয়ে সরকার আমাদের পেছনে অর্থ খরচ করে আমাদেরকে কর্মদক্ষ তৈরি করলো, এই প্রকল্প বন্ধ করে যখন নতুন মানুষ নিয়োগ দেওয়া হবে তাদেরকে এই পরিমাণে কর্মদক্ষ তৈরি করতে সরকারের তো সময় নষ্ট হবে, সরকারের আরো অর্থ নষ্ট হবে। আমাদের যে মানে অফিসগুলো আছে, এই সব অফিসের যত ফার্নিচার আছে, কোটি কোটি টাকার ফার্নিচার রয়েছে, ইলেকট্রিক ডিভাইস রয়েছে, হেলথ ডিভাইস রয়েছে, এগুলো সবকিছু ওনারা নিলামে বিক্রি করবেন। এই ওনাদের প্রথম লাভ। এরপরে হচ্ছে ওনারা যখন তৃতীয় পর্যায়ে আনবেন সেটা আউটসোর্সিং এ আনবেন। এই আউটসোর্সিং এ যখন আনবেন ওনারা তখন বিশাল এক নিয়োগ বাণিজ্য করবেন। এরপরে আবার তৃতীয় পর্যায়ে যখন নতুন করে অফিসগুলো শুরু করতে হবে তখন কিন্তু আবার যেহেতু ফার্নিচার নাই, আবার নতুন করে ফার্নিচার কিনতে হবে। সুতরাং এটা ওনাদের তৃতীয় লাভ। এতগুলো লাভের মাঝখানে ওনারা এই মেয়েদেরকে আওয়ামী লীগ ট্যাগ লাগিয়ে বিদায় করার জন্য দুইবার ভাবে নাই। এর থেকে দুঃখজনক বাংলাদেশের ইতিহাসে আর কি আছে, আর কি হতে পারে? আমরা বারবার করে ওনাদেরকে বলছি যে আমরা আওয়ামী লীগ ফ্যামিলির কিনা, আমরা আওয়ামী লীগ ব্যাকগ্রাউন্ডের কিনা আপনারা চেক করেন। আমাদের সম্পূর্ণ প্রোফাইল আপনাদের কাছে রয়ে গেছে, ওনারা তো চেক করেন নাই। ওনারা একটা গণট্যাগ লাগিয়ে বিদায় করে দিচ্ছে। আমরা তো বলছি আপনারা চেক করেন, এখানে হয়তো বা 2000 মেয়ের মধ্যে 50টা মেয়ে থাকতেই পারে আওয়ামী লীগের ফ্যামিলি, আওয়ামী লীগের সুপারিশে আসা, আওয়ামী লীগের ব্যাকগ্রাউন্ডে আসা, টাকা পয়সা দিয়ে আসা, আপনারা তাদেরকে বাদ দেন, আমাদের কোনো আপত্তি নেই। ওনারা সেটাও করবেন না। ওনারা আমাদেরকে এক কথায় আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে বিদায় করে দিবেন। নো, আমরা এটা মানবো না। আমরা আওয়ামী লীগের না, আমরা কখনো আওয়ামী লীগের না, আমরা বাংলাদেশ সরকারের, আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী। তো আপনাদের মাধ্যমে, এই সুশীল সমাজের মাধ্যমে আমরা আমাদের যে 2 দফা দাবি নিয়ে এখানে এসেছি, যে আমাদের সাথে যেটা কথা ছিল পদ সৃজনপূর্বক আমাদের রাজস্ব স্থানান্তর করা, আমাদের সেই পদ সৃজনপূর্বক আমাদের রাজস্ব স্থানান্তর করা হোক, এবং রাজস্বের আশ্বাস দিয়ে যে আমাদের বেতন কর্তন করা হয়েছে অবৈধভাবে সেটা আমাদেরকে ফেরত দেওয়া হোক। আপনারা জানেন 23 সালে হচ্ছে গিয়ে আমরা একটা মামলা করেছি, কারণ বরাবর যেটা হয় প্রকল্প রাজস্বে যায় মামলার মাধ্যমে। আমাদের সেই মামলার প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে যে ব্যবস্থা গ্রহণ করা হোক। আমাদের মন্ত্রণালয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তারপরে হচ্ছে আমাদের ডিসি স্যাররা, আমাদের 300+ ইউএনও স্যাররা আমাদের প্রয়োজনীয়তা উল্লেখ করে আমাদেরকে রাজস্ব স্থানান্তর করার জন্য প্রধান কার্যালয়ে চিঠি দিয়েছেন। আমাদের প্রধান কার্যালয় আমাদের সেই চিঠি নিয়ে কোনো কাজ করেন নাই।